যোগ্যতার বিচারে তারেক রহমান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান থেকে অনেক দূরে। তারেক রহমানের বলার মতো একটাই কথা আছে, সে জিয়ার সন্তান। এই কথাটা ভরসা করে বিএনপি এখনো টিকে আছে। আর জামাতের আমির একজন শিক্ষিত মার্জিত মানুষ, তাকে ৭১-এর দায় চাপিয়ে ছোট করে রাখা হয়েছে। দলের অবস্থা যদি আমরা বিবেচনা করি, এবং প্রথমে ধরুন বিএনপির ৩০-৩৫% নেতাকর্মী হলো রাজমিস্ত্রি, বাসের হেল্পার, এলাকার বখাটে, চোর বাটপার, রিক্সা চালক, সিএনজি চালক, এমন সব ছাত্রদল যুবদলের সদস্য। ২০-২৫% নেতা আছেন যাদের গত ১৭ বছরে আন্দোলনে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তারা এখন বড় বড় পদে বসে আছে। এই ৫৫-৬০% লোকই বিএনপির ১২টা বাজিয়ে দিচ্ছে সারা দেশে, চাঁদাবাজি আর লুটপাট করে। তারেক রহমানের তাদের বাদ দেওয়ার ক্ষমতাও নেই, কারণ তাদের বিরুদ্ধে কিছু করলে উল্টো তারেক রহমানের বিরুদ্ধেই আন্দোলন শুরু হবে। অর্থাৎ এদের দিয়ে বিএনপি ভবিষ্যতে দেশ চালাবে। দর্শক, ভাবুন তো, একবার ভাবুন দেশ কি ভয়াবহ তাণ্ডব চালাবে তারা। একটা প্রধান রাজনৈতিক দলে যদি ৭০% অশিক্ষিত মূর্খ থাকে, এরা শুধু চাঁদাবাজি লুটপাটেই জানে, কোনো কাজ নেই নিজস্ব, সারাদিন দলের পিছনে সময় দেয়। প্রশ্ন হচ্ছে তাদের ইনকাম সোর্স কি চাঁদাবাজি লুটপাট ছাড়া? অন্যদিকে জামাত ইসলামীকে আমি বলবো না তারা দুধে দোয়া, তাদেরও অনেক ভুল ত্রুটি আছে, অবশ্যই তারাও মানুষ। জামাতের সব থেকে বড় দোষ একটাই, তাদের পূর্বপুরুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না। কিন্তু জামাতকে রাজাকার বলে বিএনপির নেতারা, বিএনপির কর্মীরা, এটা আমার কাছে একটা অষ্টম আশ্চর্য মনে হয়। আর জামাতের নতুন প্রজন্মের নেতাকর্মীরা এটা হজম করছে, কারণ তারা ইতিহাস জানে না। তবে আজকে চলুন দেখি ইতিহাস। আচ্ছা, বিএনপি যারা করেন তারা কি বলতে পারবেন বিএনপির প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? বিএনপির প্রথম প্রধানমন্ত্রী ছিল শাহ আজিজুর রহমান। তিনি ৫২ ভাষা আন্দোলনের বিরোধিতা করেছিলেন, এবং শাহ আজিজুর রহমান ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে জাতিসংঘে অধিবেশনে যোগ দিয়ে জোর গলায় বলেছিলেন, আমি একজন বাঙালি হয়ে বলছি, ২৫শে মার্চ রাতে পাকিস্তান ঢাকায় কোনো গণহত্যা চালায়নি। স্বাধীনতা যুদ্ধের পরে শাহ আজিজুর রহমান রাজাকার আইনে গ্রেপ্তার হয়ে ২ বছর জেলেও খাটে। ১৯৭৩ সালে শর্ষিনা পীরের বিশেষ অনুরোধে শেখ মুজিবুর রহমান শাহ আজিজুর রহমানকে মুক্তি দেয়, এবং ১৯৭৬ সালে মুসলিম লীগ ও অন্যান্য দলের সমস্ত রাজাকারদের নিয়ে একটা দল গঠন করে, এবং প্রতিটি জেলার সকল রাজাকারদের নিয়ে যে দল গঠন করে তার নাম দেয় জাতীয়তাবাদী ফ্রন্ট। কয়েক মাসের মধ্যে দলটি ব্যাপক জনপ্রিয়তাও লাভ করে। অন্যদিকে বিএনপির প্রথম সরকারের প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী ছিলেন মশিউর রহমান জাদু মিয়া নামে আরেক রাজাকারের বড় নেতা, যিনি দেশ স্বাধীন হওয়ার পর রাজাকার আইনে ৫ বছর জেল খাটে। শেখ মুজিবুরের মৃত্যুর পরে ১৯৭৫ সালের নভেম্বর মাসে সে মুক্তি পায়, এবং মুক্তি পেয়ে মাওলানা ভাসানীর দলে যোগ দেয়। ১৯৭৬ সালে মাওলানা ভাসানীর মৃত্যু হলে মশিউর রহমান জাদু মিয়া ভাসানীর দল ন্যাপ এর প্রধান নির্বাচিত হয়। এখন আসি মূল কাহিনীতে। ১৯৭৭ সালে ১৯ দফা ঘোষণা করে জিয়াউর রহমান জাগো দল গঠন এবং বিভিন্ন জেলায় রাজনৈতিক সমাবেশ শুরু করেন। কিন্তু জিয়াউর রহমানের সভায় যদি ১০,০০০ মানুষ আসে, তবে ওই একই জায়গায় মশিউর রহমান জাদু মিয়া বা শাহ আজিজুর রহমান সাহেবের সমাবেশ করে, তবে মানুষ সেখানে যায় ৪০,০০০। তখন বিষয়টি জিয়াউর রহমানকে ভাবিয়ে তোলে, এবং সে বুঝতে পারে স্বাধীনতার পরে মুজিবের দুঃশাসনে লক্ষ লক্ষ মানুষের অনাহারে মৃত্যু, চাঁদাবাজি, গ্রামে গ্রামে মুক্তিযোদ্ধাদের ডাকাতি, চোখের সামনে চিকিৎসাবিহীন গরিব মানুষের মৃত্যু, এসব দেখে ওই সময় সাধারণ মানুষ বলতো, আমরা তো পাকিস্তান শাসনামলেই ভালো ছিলাম। সাধারণ মানুষ প্রশ্ন করে, কই তোমাদের সস্তা চাল, কই তোমাদের কম দামে কাপড়, কই ফ্রি চিকিৎসা, কই ধোঁকাবাজ, তোমরা ধোঁকাবাজ। সাথে ভারতের লুটপাট বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। ফলে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে সাধারণ মানুষও ভালোভাবে নেয়নি, ফলে জিয়াউর রহমান উপলব্ধ। এখনই ২০২৫ সালে এসেও বিএনপি জামাতের তফাৎ মানুষ দেখছে। বিএনপির ভিতরে ৬০-৭০% বেকার হলে, তবে কি জামাতের একজন নেতাকর্মীকেও বেকার দেখাতে পারবেন? না থাকলেও খুবই কম।
সবাই কোনো না কোনোভাবে উপার্জন করে, তারা শিক্ষিত, মার্জিত, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়তে জানে। সর্বশেষ কথা হচ্ছে বিএনপির বর্তমানে প্রায় 35% নেতাকর্মী বেকার। তাদের আয়ের উৎস হলো চাঁদাবাজি, টেন্ডারবাজি, নানা অবৈধ কাজ বা মিছিল মিটিং করা সারাক্ষণ। তাহলে প্রশ্ন হলো, দেশ নিরাপদ থাকবে কার হাতে? অশিক্ষিত মূর্খদের হাতে নাকি শিক্ষিত এবং মেয়ের হাতে? আমি বলবো না আপনি জামাতকে আগামী নির্বাচনে ভোট দেবেন, এমন নয়। জামাত ছাড়াও অনেক অনেক ইসলামিক দল আছে, রাজনৈতিক দলও আছে, তাদেরকেও ভোট দিতে পারেন। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ যাদের হাতে নিরাপদ থাকবে এবং জনগণ সুযোগ সুবিধা বেশি পাবে, তারাই ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। দর্শক, আপনার উপর ছেড়ে দিলাম, আপনার জ্ঞান বুদ্ধি অনেক, আপনি বিবেচনা করবেন কে বাংলাদেশের জন্য রাজনীতি করে আর কে নিজের জন্য রাজনীতি করে। এ বলেই শেষ করছি আজকের মতো। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।